গিরিজাবালা অল্প বয়স থেকেই প্রখর বুদ্ধি ধরে, তাই যখন তার চোখের সামনেই ঘটে যায় এক নববধূর মৃত্যু, তার চোখে পড়ে যায় কিছু অস্বাভাবিকত্ব। তাই স্বভাবতই গিরিজা দেবী নববধূর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তৎপর হয়ে ওঠে। কাহিনীর আরও গভীরে যাব তার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। মনে রাখবে, তোমাদের একটা লাইক অ্যান্ড শেয়ার ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। কাহিনীর শুরুতেই আমরা দেখব গিরিজাবালা কমপ্লেন করতে এসেছে অফিসার বৃহস্পতির কাছে। গিরিবালার পোষ্য বেড়াল হরিমতিকে কেউ একজন মেরে ফেলেছে এবং তার সাথেই দিয়েছিল একটা হুমকির চিরকুট। গিরিজাবালা সেই চিরকুটটা নিয়ে আসে অফিসার বৃহস্পতির কাছে কমপ্লেন করতে। গিরিজাবালা জানায় তার নাতনি যাজ্ঞসেনী লন্ডনে থাকে, সেখানে তার প্রতিবেশী আম্রপালি, তারই বিয়ে হচ্ছে এখানে, তাই তারা নিমন্ত্রিত ছিল। আম্রপালির বাবার পৈতৃক ভিটে এখানে, তাই তার বিয়েও এখানেই ঠিক হয়েছে। তবে যখন বিয়ের আসরে সবাই উচ্ছ্বসিত, বর বড় না কনে বড় এইরকমই আনন্দের সময় আম্রপালি ওপর থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে আম্রপালি যে কিছুটা অপ্রকৃতিস্থ ছিল সেটা গিরিজাবালার নজরে এড়ায়নি, তাই তিনি পোস্টমর্টম করার জন্য উদ্যোগ নিতে বলেন। বাড়ির সকলেই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে কাটাতে চাইলেও আম্রপালির মা মালিনী গিরিজা দেবীকে সাপোর্ট করেন এবং বলেন তিনি যা বলছেন সেই কথাটাই শোনা হোক, এবং এই ঘটনারই ফলস্বরূপ হিসেবে এই হুমকি চিঠি এবং তার হরিকে মেরে ফেলা হয়েছে বলে তার অভিযোগ। গিরিজাবালা দেবী নাতনির সাথে বাড়িতে ফিরছিলেন এবং তখনই তিনি জানান সমস্ত বিষয় নিয়ে তলিয়ে ভাবা তার একটি স্বভাব। তিনি যখন প্রথম নিজের শ্বশুরবাড়িতে যান, তিনি তখন বালতির অবস্থা দেখে বলে ফেলেন যে এখানে জলে আয়রনের মাত্রা বেশি এবং আর্সেনিকও থাকতে পারে, যার ফলে অনেক নিন্দা হয়েছিল তার। তবে পরে অবশ্য সকলে তার অনেক সুখ্যাতিও করতো, কারণ কোনো জিনিস হারিয়ে গেলে গিরিজার ডাক পড়তো। গিরিজাবালার শাশুড়ি তাকে পুলিশের কুকুর বলেও মজা করতেন। এই সব পুরনো ঘটনা বলতে বলতে গিরিজা বাড়িতে ফিরছিলেন, তখনই রাস্তায় তার সাথে দেখা হয়ে যায় রণজয় পাল নামে এক ব্যক্তির, যে জানায় সে পুরনো কাগজের দোকানে মালিক এবং আম্রপালির একটা ডায়েরি ভুলবশতই তার কাগজের সাথে তার দোকানে চলে আসে, যেটা সে গিরিজা দেবীকে দিতে চায়। কারণ বিয়ের মণ্ডপে সে গিরিজা দেবীকে দেখেছিল, তাই তার মনে হয়েছে এটা তাকেই দেয়া উচিত। আম্রপালির জ্যাঠা এমএলএ প্রতাপ সিংহ, তারই ক্যাডার হিসেবে কাজ করে গুড্ডু। প্রতাপ সিংহ গুড্ডুকে কথা দিয়েছিল সে আর কতদিন, তারপরে গুড্ডুকেই সব কিছু সামলাতে হবে। তবে লন্ডন থেকে তার ভাই আদিত্য ফিরে আসায় গুড্ডু খুবই রেগেছিল তার ওপর। দুজনের মধ্যেই প্রবল বাদ বিতণ্ডা হচ্ছিল। ঠিক তখনই সেখানে যাজ্ঞসেনী চলে আসলে গুড্ডু সেখান থেকে চলে যায়। গিরিজা দেবী ঘরে ঢুকেই লক্ষ্য করে যে প্রেশারের ওষুধের এক পাতা গোটা পড়ে রয়েছে, একটা ওষুধ খাওয়া হয়নি। তাই তিনি প্রতাপ সিংহকে বলেন যে ওষুধটা খেয়ে নিতে, প্রেশারের ওষুধ না খাওয়া ভালো কথা নয়। এরপর তার হাত থেকে ব্যাগটা পড়ে গেলে প্রতাপ সিংহ ব্যাগটা তাকে তুলে দেয় এবং তার মায়ের ঘরে পাঠিয়ে যায় গিরিজা দেবীকে কথা বলতে। প্রতাপবাবুর মায়ের সাথে কথা বলে গিরিজা জানতে পারে যে 2 মাস আগে তিনি বাথরুমে গ্লিসারিনে পা হড়কে পড়ে যায়, তারপরে তার পায়ের একটা বোন ভেঙে তিনি হুইল চেয়ারে বসে পড়েন। কিছুক্ষণের মধ্যেই সেখানে আম্রপালির বাবা আসে এবং জানায় যে আম্রপালির পিএম রিপোর্ট এসে গেছে, যাতে দেখা যায় যে আম্রপালিকে কেউ একজন বিষ দিয়েছে, যার ফলেই তার মৃত্যু হয়েছে। গুড্ডুকে দেখা যায় সিংহরায় বাড়ি থেকে বেরিয়েই ফোনে কথা বলতে বলতে বুকে হাত দেয় এবং হঠাৎ করেই মাটিতে পড়ে যায় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে আম্রপালির মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। একমাত্র সন্তানকে চোখের জলে বিদায় করে তার বাবা মা। লোকাল সাংবাদিক বেদ সেখানে উপস্থিত ছিল এবং যাজ্ঞসেনীকে ইন্টারভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল। তবে যাজ্ঞসেনী বেদের কথায় কান দেয় না। অফিসার বৃহস্পতিকে দেখে যাজ্ঞসেনী জিজ্ঞাসা করে যে তার ঠাম্মি যখন তাকে ফোন করছে সে কেন ফোন তুলছে না, তাই সাথে সাথেই তার ফোনটা লাগিয়ে দেয় তার ঠাম্মির সাথে কথা বলার জন্য। গিরিজাবালা বলে যে তার হরিকে কে মেরেছে সে নিজেই খুঁজে বার করবে, তবে তার জন্য যাতে তাকে
থাকতে দেওয়া হয়, যেখানে সিংহরায় বাড়ির লোকেদের ইন্টারোগেট করা হবে। দিকে বাড়ির সকলেই আম্রপালিকে শেষ বিদায় দিতে এসে একদম কান্নায় ভেঙে পড়ে। তবে তারই মাঝে যাজ্ঞসেনী লক্ষ্য করে আম্রপালির পিসি আর তার ছেলের মধ্যে যে কথা হচ্ছে। আম্রপালির পিসি তার ছেলে অরিত্রকে বারবার জিজ্ঞাসা করছে সে কি তার মৃত্যুর জন্য দায়ী। তবে অরিত্র বারংবার বলছে তুমি কি আমাকে বিশ্বাস করো না। তখনই ঘটনা কিছুটা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় যে আম্রপালি এখানে আসার পর থেকেই তার সঙ্গে অরিত্রর সম্পর্ক ভালো না, কারণ অরিত্র মনে করেছিল যে এই সম্পত্তির আর কোনো ভাগিদার নেই, কিন্তু আম্রপালি এই বাড়িতে চলে আসায় তার ভাগ যে তার থেকে বেশি সেটা সে স্পষ্ট বুঝে গেছিল এবং সেই জন্য ঝামেলা শুরু করেছিল। এই সবটাই আম্রপালি তার ডায়েরিতে লিখে গেছিল, যেগুলো বসে পড়ছিল একা বসে গিরিজাবালা। তখনই যাজ্ঞসেনী বাড়িতে ফিরলে তার ঠাম্মি তাকে দিয়ে পালন করিয়ে নেয় কিছু আচার। অন্যদিকে বেদকে তার অফিসের বস চাপ দেয় যাতে ওইখানে থাকা প্রত্যক্ষদর্শীদের কিছু ইন্টারভিউ সে নিয়ে আসে। যাজ্ঞসেনীকে বেদ এই ব্যাপারে ইনসিস্ট করেছিল, কিন্তু যাজ্ঞসেনী রাজি হয়নি। কথা জানাতেই তার বস খুবই বিরক্ত হয়ে যায় এবং বলে আগে ইন্টারভিউ নিয়ে এসো, তবে তোমার চাকরি থাকবে। পরের দিনই অফিসার বৃহস্পতি আসে সিংহরায় বাড়িতে সকলকে ইন্টারোগেট করার জন্য। গিরিজাবালাকে সেখানে উপস্থিত থাকতে দেখে সকলেই খুবই বিরক্ত হলেও আম্রপালির মা মালিনী গিরিজাবালার ওপর বিশেষ ভরসা করে এবং বলে যে ওনাকে যাতে ইন্টারোগেটের সময় রাখা হয়। গিরিজা মালিনীকে ভরসা দেয় সে দোষীকে খুঁজে বার করবেই। প্রথমেই ইন্টারোগেট করা হয় আম্রপালির হবু বর জয়ন্তকে। গিরিজাবালা লক্ষ্য করে জয়ন্তর পায়ে স্কিন ডিজিজ রয়েছে। একে একে বাড়ির সকলকে ইন্টারোগেট করা হয়। গিরিজাবালা সবটাই দেখছিল। গিরিজাবালা বুঝতে পারে লন্ডন থেকে আম্রপালিরা এ বাড়িতে ফিরে এলেও বাড়ির সকলের মধ্যে মতপার্থক্য তৈরি হয় এবং কেউই ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারেনি। বাড়িতে ঢুকতে না ঢুকতে কাজের মেয়ে লক্ষ্মী এসে খবর দেয় যে কাগজের দোকানের মালিক রণজয় পাল মারা গেছে। সকালেই সুস্থ সবল ছিল, কিন্তু হঠাৎ করেই তার স্ট্রোক হয়েছে। গিরিজাবালার মনে পড়ে যায় এই রণজয় পালই তাকে আম্রপালির ডায়েরি এনে দিয়েছিল। তাই সে আর সময় নষ্ট না করে তড়িঘড়ি দেখা করতে যায় অফিসার বৃহস্পতির সাথে এবং আম্রপালির ডায়েরির কথা তাকে জানায়। তবে বৃহস্পতি জানায় এটা নিতান্তই একটা স্বাভাবিক ব্যাপার। তার বুকে দুটো স্ট্রেন বসানো ছিল এবং বাড়ির লোকও এ ব্যাপারে কোনো রকম কথাবার্তা বলেনি, তাহলে সে কিভাবে পোস্টমর্টম করতে পারে সে বুঝতে পারছে না। গিরিজাবালা বলে তোমাকে কিছু করতে হবে না, এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্যাটারিংয়ের লোকেরা দেখে তাদের আনা ফ্রিজারের মধ্যে একটা ফ্রিজার কম পড়ছে। তবে শোকের বাড়ি, তাই তারা মনে করে হয়তো কেউ দরজা খোলা থাকার সুযোগ নিয়ে রাতে চুরি করে নিয়েছে, আর এই কথাটা তারা পরে জানাবে। অন্যদিকে গিরিজাবালা যায় রণজয় পালের দোকানে এবং সেখানে গিয়ে সে লক্ষ্য করে একটা চায়ের কাপ এবং জানতে পারে যে রণজয় খুবই চা খেত এবং একটা ফাইল লক্ষ্য করে যার মধ্যে নাম লেখা ছিল প্রতাপ সিংহ রায়ের। এই ফাইল খুলতেই তার মধ্যে লেখা ছিল শ্রীকৃষ্ণের বাণী, যেটা দেখে গিরিজাবালা খুবই অবাক হয়। এরপরে একদিন সিংহরায় বাড়ির কাজের মেয়ে বিনিকে ডাকা হয় ইন্টারোগেট করার জন্য। তারপর আসে মিনতি আর হাড়ু বাড়ই। মিনতি বোবা, কথা বলতে পারে না। মিনতির স্বামী হচ্ছে হাড়ু। মিনতি প্রায় 10 বছর হলো এ বাড়িতে কাজ করছে। হাড়ু দোকানে দোকানে চা বিক্রি করে আর পুরনো খবরের কাগজ বিক্রি করে। বাড়ি ফেরার সময় যাজ্ঞসেনী একটু অবাক হয়ে তার ঠাম্মিকে বলে যে চা খেয়ে মারা গেছে রণজয় পাল আর সেই চাই বিক্রি করে হাড়ু। এই দুটোই খুবই কোইন্সিডেন্স। রাস্তায় যেতে যেতেই তারা দেখে আম্রপালের হবু জামাই জয়ন্ত একটি মেয়ের সাথে দাঁড়িয়ে প্রেম করছে। ব্যাপারটা দেখে গিরিজা খুবই অবাক হয়, কারণ মাত্র 4 দিন হলো জয়ন্তর বিয়ে ভেঙেছে। এরই মধ্যে তার নতুন গার্লফ্রেন্ড জুটে গেছে, নাকি গার্লফ্রেন্ড আগে থেকেই ছিল। এসব ভাবতে ভাবতেই গিরিজা এগোচ্ছিল। ঠিক তখনই বোরখা পরা একজন এসে যাজ্ঞসেনীর ব্যাগটা টেনে পালাতে যায়। গিরিজার হাতে থাকা জাতি ছুঁড়ে মারলে ওই ব্যক্তি তখন ওখানে পড়ে যায় এবং ব্যাগটা রেখেই পালিয়ে যায়। বাড়িতে গিয়ে যাজ্ঞসেনী তার ব্যাগটা খুললেই তার ভেতরে আরেকটা হুমকির চিঠি পায়, যেটা দেখে তারা একটু ঘাবড়েই যায় এবং সাথে সাথে অফিসার বৃহস্পতিকে ফোন করে। বৃহস্পতি বাড়িতে আসলে
তারা ওই চিঠিটা দেখায়। বৃহস্পতি সকলকে অভয় দেয় যে তাদের কোনো ক্ষতি সে করতে পারবে না। অন্যদিকে আম্রপালির পিসির ছেলে অরিত্রকে দেখানো হয় যে নেশার জন্য মায়ের কাছ থেকে টাকা চাইছে, তবে তার মা কিছুতেই তাকে টাকা দিতে চাইছে না। পরের দিন সকালে কয়েকটা বাচ্চা খেলছিল ওই পুরনো মন্দিরের সামনে, তখনই তাদের একটা বল পড়ে যায় সেখানে। একটি বাচ্চা সেই মন্দিরের ভিতরে গেলে সে দেখতে পায় একটা ডিপ ফ্রিজার, এবং দরজাটা খুলতেই তারা যেটা দেখে খুব ভয় পেয়ে যায়। ডিপ ফ্রিজারের মধ্যেই প্লাস্টিক জড়িয়ে রাখা হয়েছিল গুড্ডুর মৃতদেহ। অন্যদিকে 4 দিনের কাজ চলছিল আম্রপালির। রিজা আগের দিন মিনতির হাতে একটি কচ্ছপের আংটি দেখেছিল, তবে সেই আংটি আজ নেই। আগের দিন বোরখা পরে যে মহিলা তাদের হাত থেকে ব্যাগ ছিনতাই করতে এসেছিল তার হাতেও সেই কচ্ছপের আংটি সে লক্ষ্য করেছিল। আম্রপালির 4 দিনের কাজ সম্পন্ন হয়। অন্যদিকে অফিসার বৃহস্পতি গুড্ডুর মৃতদেহ উদ্ধার করে। এদিকে যাজ্ঞসেনী যায় কাগজের দোকানের মালিক রণজয় পালের স্ত্রীর সাথে কথা বলতে। ঠিক তখনই সেখানে সাংবাদিক বেদ এসে উপস্থিত হয় এবং জানায় যে সেও রণজয় পালের স্ত্রীর সাথে কথা বলতেই এখানে এসেছে। যাজ্ঞসেনী রণজয়ের স্ত্রীকে বলে যে তার স্বামী তাদের আম্রপালির একটা ডায়েরি দিয়েছিল। এবারে ওই ডায়েরিটা তার দোকানে অন্য কেউ নিতে এসেছিল কিনা সেই খবরটা তাকে দিতে হবে, কারণ তারা সন্দেহ করছে রণজয় পালকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হয়েছে। যে কথা শুনে বেদ খুবই আঁতকে ওঠে। এরপর বেদ কোনোভাবে যাজ্ঞসেনীকে কনভিন্স করিয়ে নেয় তার ঠাম্মির একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। এদিকে গিরিজাবালা গুড্ডুর মৃত্যুর খবর শুনে পুলিশ স্টেশনে আসে এবং তার পোস্টমর্টম করানোর জন্য বৃহস্পতির ওপর চাপ দেয়। তখনই অফিসার বৃহস্পতি ডেকে পাঠিয়েছিল ক্যাটারিংয়ের মালিক বিপিন সরকারকে। বিপিনবাবুর ফ্রিজারেই মৃতদেহটি পাওয়া গেছে, এতেই স্বভাবতই তার ওপরেই সন্দেহ যায়। কিন্তু বিপিনবাবু বারংবার বলেন যে ফ্রিজারটা চুরি হয়ে গেছিল শোকের বাড়ি, তাই তারা কিছু বলেনি। পরে ভেবেছিল যে তাদের থেকে টাকা চেয়ে নেবে। গিরিজাওয়ালা বিপিনবাবুর কাছ থেকে তার একটা ভিজিটিং কার্ড চেয়ে নেয়। অন্যদিকে অরিত্রকে তার ঘরেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অরিত্রর মা তার দাদা প্রতাপের ওপরেই সন্দেহ করে। সে মনে করে হয়তো সম্পত্তি একা অগ্রাসনের জন্যই তার দাদা এ কাজ করেছে। পরের দিন বেদ গিরিজাওয়ালার ইন্টারভিউ নিতে আসলে তাকেই সঙ্গে করে নিয়ে আসে পুলিশ স্টেশনে গিরিজাওয়ালা আম্রপালির ডায়েরি পড়ে জানায় যে আম্রপালি এমন কোনো অতীতের ঘটনার কথা উল্লেখ করেছে যে ঘটনার জন্য তার স্বাদ গন্ধ সমস্তটাই নষ্ট হয়ে গেছে। সেই ঘটনা তার নার্ভের এতটাই প্রভাব ফেলেছে যে তার কোনো রকম টেস্ট বা স্মেল নেওয়ার শক্তি নষ্ট হয়েছে। অন্যদিকে অরিত্রর রুমের একটা ভিডিও ফুটেজ গিরিজাওয়ালাকে দেখানো হলে গিরিজাওয়ালা লক্ষ্য করে যে এখানেও ময়ূরের পালক রাখা হয়েছে, অর্থাৎ যে মারছে সে কোনোভাবেই হরিকে সবসময় স্মরণ করিয়ে দিচ্ছে। রাতে বাড়ি ফেরার সময় কেউ একজন গিরিজাওয়ালার ওপরে আক্রমণ করতে আসলে বেদ গিরিজাওয়ালাকে বাঁচিয়ে দেয়, কিন্তু তার কপালে আঘাত লেগে যায়। গিরিজাওয়ালা সাংবাদিক বেদকে হসপিটালে ভর্তি করিয়ে দেখা করতে আসে অফিসার বৃহস্পতির সাথে এবং দুঃখ প্রকাশ করতে থাকে তাকে বাঁচাতে গিয়েই বেদের ওই অবস্থা হয়েছে। তখনই অফিসার বৃহস্পতির কাছে একটা ফোন আসে এবং তিনি জানতে পারেন অরিত্রর শরীরে পাওয়া গেছে সেই একই বিষ যার নাম সার্ভেরা ওডোলাম। এই একই বিষ পাওয়া গেছিল আম্রপালি আর গুড্ডুর শরীরেও। অন্যদিকে বেদকে দেখানো হয় সে এখন অনেকটাই সুস্থ, তার সাথে তার বাবা দেখা করতে গেছে এবং তখনই সেখানে পৌঁছায় যাজ্ঞসেনী জানায় তার করা রিপোর্টটা তার অফিসে পৌঁছে দিয়েছিল যাজ্ঞসেনী, যেটা আজ ছাপা হয়েছে। অন্যদিকে জয়ন্তকে গিরিজাওয়ালা একটা চিঠি পাঠালে জয়ন্ত খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তার সাথে দেখা করতে আসে। জয়ন্ত বুঝে যায় গিরিজাওয়ালা তার আগের প্রেমের কথা সবটাই জানে। গিরিজাওয়ালা জয়ন্তের কাছে জানতে চায় তুমি যখন কাউকে ভালোবাসতে তাহলে কেন ওর সাথে বিয়ে করতে গেলে। জয়ন্ত জানায় তার বাবা মা কিছুতেই রাজি হয়নি তার সাথে মধুর বিয়ের জন্য, তাই সে বাধ্য হয়ে এক প্রকার রাজি হয়েছে। সে মনে করেছিল আম্রপালির সাথে বিয়ে হওয়ার পর তার সম্পত্তি তার নামে চলে আসবে, তারপর তাকে ডিভোর্স দিয়ে দেবে।
কারণ সে যদি তার বাবা মার অমতে বিয়ে করে তাহলে তার বাবা মা তার সম্পত্তি থেকে তাকে বেদখল করে দেবে। জয়ন্ত বারংবার বলতে থাকে সে আম্রপালিকে মারেনি। গিরিজাবালার জাতিটা ভেঙে যাওয়ায় তারা বাজারে গেছিল একটা জাতি কেনার জন্য। তখনই তাদের সাথে দেখা হয়ে যায় মিনতির। মিনতি একটা পিঙ্ক কালার পিং পং বল দিয়ে তাদের কিছু একটা বোঝানোর চেষ্টা করে, তবে কেউই বুঝে উঠতে পারে না। ঠিক তখনই সেখানে মিনতির বর হারু চলে আসলে মিনতি বলটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেয় এবং হারু তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। পরের দিন সকালেই মিনতি সিংহরায় বাড়ি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে মারা যায়। এদিকে গিরিজাবালা ডেকে পাঠায় ক্যাটারিংয়ের মালিক বিপিন সরকারকে। বিপিনবাবু গিরিজাবালার জন্য নিয়ে আসে ফিশ ফ্রাই। বারংবার বলতে থাকে সে এই ব্যাপারে কিছুই জানে না। গিরিজাবালা তার কাছে জানতে চায় যে তার কটা ফ্রিজ ছিল এবং কটা সে ফেরত পেয়েছে। ওই ব্যক্তি জানায় তার 6টা ফ্রিজ ছিল, 5টা ফেরত পেয়েছে এবং সব কটার মধ্যেই কয়েকটা করে আইসক্রিম ছিল। গিরিজাবালা চিন্তা করে গুড্ডুকে যে ফ্রিজার থেকে পাওয়া গেছে সেখানে কিন্তু কোনো আইসক্রিম ছিল না। পরেই দেখানো হয় মিনতির বর হারুকে, যে নিজের বাড়ির ফ্রিজারে ঢোকাচ্ছে কয়েকটা আইসক্রিম। তখনই তার মেয়ে আসলে তার হাতে একটা আইসক্রিম তুলে দেয়। এদিকে লক্ষ্মী ছুটে আসে মিনতির মৃত্যুর খবর নিয়ে, যেটা শুনে সকলেই খুবই অবাক হয়। অন্যদিকে গিরিজাবালা সিংহরায় বাড়ির অন্য এক কাজের মেয়ে বিনিকে ডেকে পাঠায় এবং জানতে চায় যে আম্রপালির বিয়ের দিন সকালে কি তাদের বাড়ি থেকে কোনো কাগজপত্র বিক্রি করা হয়েছিল। বিনি জানায় সে সব কাগজপত্র বিক্রি করেছে এবং তার সাথে ভুল করে একটা ডায়েরি চলে যাওয়ায় বাড়িতে তুমুল কাণ্ড হয়েছিল। গিরিজাবালা কিছু একটা জিজ্ঞাসা করতে পাঠায় যাজ্ঞসেনীকে অফিসার বৃহস্পতির কাছে। যাজ্ঞসেনী অফিসার বৃহস্পতির কাছে গিয়ে জানতে চায় মিনতির ব্যাগে কি কি ছিল। অফিসার জানায় একটা পিঙ্ক কালারে পিং পং বল ছিল এবং একটা বাঁশি ছিল। তা শুনে যাজ্ঞসেনী খুবই অবাক হয় এবং সাংবাদিক বেদকে বলে একটা বোবা কালা মেয়ে যার ব্যাগে নাকি বাঁশি। তারা দুজনেই বেশ অবাক হয় বিষয়টা নিয়ে। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয় যেখানে হারু চা বিক্রি করতে গেছে রণজয় পালের কাগজের দোকানে এবং সেখানেই কিছু কাগজও সে বিক্রি করার জন্য গেছে। মৃত্যুর আগে শেষ চা খেয়েছিল রণজয় পাল হারুর কাছ থেকে নিয়ে এবং সিংহরায় বাড়ির সেই ফাইলগুলো বিক্রি করতে নিয়ে এসেছিল হারুই এবং তার কাছে জানতে চাইছিল আগের দিন যে কাগজগুলো বিক্রি করা হয়েছিল তার মধ্যে সে কোনো ডায়েরি পেয়েছে কিনা। তবে একথা শুনে রণজয় খুবই রেগে যায় এবং তাকে ধমকে পাঠিয়ে দেয়। তখন সেখানে এক কাস্টমার দাঁড়িয়ে সমস্তটাই দেখেছে। সেই রণজয় পালের স্ত্রীকে সবটা জানায়। রণজয় পালের স্ত্রী গিরিজাবালাকে এসে কথা বলে। এরপর গিরিজাবালা বেদের পরিচিত বন্ধুর কাছে তার নার্সারিতে যায় এবং তার কাছে জানতে চায় সারবেরা ওডোলম কোন গাছ থেকে পাওয়া যায়। ছেলেটি জানায় এটি একটা বিষাক্ত গাছ যার ফল খুব বিষাক্ত। এই গাছ বিশেষত কেরালার দিকে পাওয়া যায়। অন্যদিকে হারুকে দেখানো হয় কারোর সাথে সে ফোনে কথা বলছে এবং বারংবার জানতে চাইছে সে কেন তার স্ত্রীকে মারলো। তখনই তার মেয়ে তার জন্যে আলু কাবলি তৈরি করে নিয়ে আসে এবং ইচ্ছে না থাকলেও মেয়ের তৈরি করা আলু কাবলি মুখে দেয়। এদিকে গিরিজাবালা যখন বুঝতে পারে যে রণজয়ের জন্য হারু যে চাটা নিয়ে এসেছিল সেটা খেয়েই রণজয়ের মৃত্যু ঘটেছে, তখন সে অফিসার বৃহস্পতির সাথে হানা দেয় হারুর বাড়িতে। হারুর বাড়ির দরজা কিছুতেই খুলছিল না, তাই দরজা ভেঙেই তারা ঢোকে এবং ভিতরে গিয়ে দেখে যে হারু মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার ছোট্ট মেয়ে একাকী দাঁড়িয়ে রয়েছে। গিরিজাবালা লক্ষ্য করে যে ছোট্ট মেয়েটি যেখানে মশলা বানাচ্ছিল সেখানে কিছু শুকনো পাতা পড়ে রয়েছে। সে সাথে সাথেই পাতাগুলো নিয়ে নেয়। পাতা নিয়ে গিরিজা দেবী দেখা করতে যায় কালো কবিরাজের সাথে। কালো কবিরাজ জানায় যে এই পাতা একটি বিষাক্ত গাছের পাতা, এর ফল খুবই বিষাক্ত, তবে এটি এখানে পাওয়া যায় না। তিনি বলেন বিষ কবিরাজ কানির কাছে গেলে তিনি হয়তো এই গাছের সন্ধান পেতে পারেন। অফিসার বৃহস্পতি ফোন করে জানায় যে মিনতির শরীরেও সেই একই বিষের সন্ধান পাওয়া গেছে। গিরিজাবালা পৌঁছায় কানি কবিরাজের কাছে। বিষে বিষক্ষয় কথাটা আমরা সকলেই জানি। এই কানি যে ওষুধ দেয় সেটা অল্প মাত্রায় নিলে উপকার, কিন্তু মাত্রা বাড়িয়ে দিলেই মৃত্যু। অন্যদিকে রাতের সময় যাজ্ঞসেনী যায় সিংহরায় বাড়িতে। এখানে গিয়ে সে দেখে যে জেঠিমা পুজো দিচ্ছেন, তবে
তাদের বাড়িতে ঘটে যাওয়া পরপর মৃত্যুর পরও জেঠিমা যে পুজো দিচ্ছেন সেটা দেখে সে খুবই অবাক হয়। তখন জেঠিমা তাকে বলে যে শুভ কাজে কখনো আটকাতে নেই, এইটাই তার শাশুড়ির বিধান। এরপর জেঠিমা আম্রপালের মৃত্যুর জন্য খুবই দুঃখ প্রকাশ করছিলেন। তারপর ঠাকুরের জন্য নিবেদন করা পায়েস হাতে তুলে দেয় যাজ্ঞসেনীর এবং বলে এখানে পায়েস খুবই অল্প আছে, তাই এই পায়েসটা যেন সে নিজের ঠাম্মিকে দেয়। তাকে আদর করে বলে তাকে অন্য সময় সে পায়েস রান্না করে খাওয়াবে। ঘটনা কিছুটা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় যে জেঠিমার একমাত্র সন্তান মারা গেছে এবং তার শোকেই তিনি বিহ্বল। এটু তার সেক্রেটারিকে বলে এই কথা যাতে পাঁচকান না হয়, তাই খুব তাড়াতাড়ি সৎকার করতে হবে। আর ছোট ভাইকে বলে তার পরিবার নিয়ে সে যাতে লন্ডনে চলে যায়। ঘটনা আবার বর্তমানে আসে। অফিসার বৃহস্পতি মিনতির মেয়ের কাছে জানতে চায় সে কি তার মায়ের কাছে বায়না করেছিল এই পিঙ্পল বলের জন্য, তবে মেয়েটি মাথা নেড়ে না বলে। যাজ্ঞসেনী পায়েসটা নিয়ে বাড়িতে ফিরলে তার ঠাম্মি তার কাছে জানতে চায় সে পায়েসটা খায়নি তো। যাজ্ঞসেনী না বলে এবং বলে যে সে হয়তো ভুল করছে, তার জেঠিমাকে দেখে মোটেও খারাপ মানুষ বলে মনে হয় না এবং নিজেই পায়েসটা খেতে গেলে তার ঠাম্মি ওটা ঠেলে ফেলে দেয়, যার ফলে যাজ্ঞসেনী খুবই রেগে যায় তার ঠাম্মির ওপর এবং বলে যে এই জন্য মা তোমার সাথে থাকতে চায় না। গিরিজাবালা নাতনির ব্যবহারে খুবই কষ্ট পান, তবে হাতের কাছের একটা ন্যাকড়া দিয়ে পায়েসগুলো মুছে দেন এবং বলে হরির জীবগুলো বাড়িতে ঘোরাফেরা করছে, তারা যদি চেটে ফেলে মারা যাবে। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় আম্রপালিকে বিয়ের দিন নানা সময় নানা খাবার এনে তার জেঠিমা খাওয়াচ্ছে। ঘটনা আবার বর্তমানে আসে এবং দেখানো হয় পরের দিনই সকলকে ডাকা হয়েছে সিংহরায় বাড়িতে। গিরিজাবালা সকলকে বলে এ ঘটনা পুলিশের হলেও এটার সমাধান আমিই করেছি, তাই আমি সকলকে বলতে চাই। আম্রপালিকে বিয়ের দিন নানা সময়ে অনেক কিছু খাওয়ার খাইয়েছিল সন্ধ্যা। আপনাদের বাড়ির রীতি যে বাড়ির সব থেকে বড় সধবা মহিলা যে থাকবে সে বাড়ির স্ত্রীআচারগুলো পালন করবে, কিন্তু আপনাদের বাড়ির সব থেকে বয়স্ক মহিলা ছিল এই বাড়ির ঠাকুমা। এই 2 মাস আগেই এর পরিকল্পনা ছিল, তাই বাথরুমে গ্লিসারিন ফেলা হয়েছিল আপনাকে ফেলে দেওয়ার জন্যই। কারণ 2 মাস আগে ছিল দুর্গাপুজো আর এখানে তখন অতটা ঠান্ডা পড়ে না, তাই গ্লিসারিন কেউ ইউজ করে না, সুতরাং ইচ্ছা করে আপনাকে ফেলে দেওয়া হয়েছিল যাতে করে এই বাড়ির সব থেকে বড় সধবা মহিলা হিসাবে সব কাজ সন্ধ্যা করতে পারে। এরপর গুড্ডুর কথা বলা যাক। গুড্ডু সেদিন পালং শাক এনে দিয়েছিল সন্ধ্যা দেবীকে এবং সন্ধ্যা দেবী সেই পালং শাক দিয়েই তার জন্য স্যুপ তৈরি করে তাকে খাইয়েছিল। গুড্ডু সন্ধ্যাকে দেখে ফেলেছিল কানি কবিরাজের কাছে যেতে, তাই তার কাছে টাকা চাইছিল। তাই সন্ধ্যা ইচ্ছা করে তাকে নিজের পথ থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে। গিরিজাবালা গুড্ডুর পরেই প্রতাপের ঘরে ঢুকেছিল এবং তখনই সে লক্ষ্য করেছিল যে বাটির গায়ে সবুজ রং এবং বাটিতে পালং শাকের গন্ধ, আর গুড্ডুর পেটেও লাস্ট খাবার হিসেবে পালং শাকই পাওয়া গেছিল। অন্যদিকে কানি কবিরাজ গিরিজাবালাকে জানিয়েছে যে এই বাড়ির বড় বউ সন্ধ্যা তার কাছে অনেক দিন ধরেই যাতায়াত করছে। প্রথমে সে এসেছিল তার শ্বশুরমশাইয়ের রোগ সারানোর জন্য। কানি কবিরাজ তার কাছে জানায় যে তার কাছে কালা বোবাদেরই লোকে পাঠায়, কারণ তাতে তাদের কথাগুলো গোপন থাকে। সন্ধ্যা মিনতিকেই তার কাজের জন্য বেশিরভাগ সময় ব্যবহার করত। কানি কবিরাজ সন্ধ্যাকে পং পং নামে একটি বিষাক্ত গাছের বীজ দিয়েছিল, যেগুলো খুবই ক্ষতিকর। অল্প মাত্রায় নিলে কোনো ক্ষতি হবে না, তবে বেশি মাত্রায় দিলেই মৃত্যু হতে পারে। সেটা সন্ধ্যা জানতো এবং মিনতিও জানতো। সেদিন পথে মিনতির সাথে তাদের দেখা হয়। মিনতি তাদের পিং পং বল দেখিয়ে পং পং গাছের কথা বলতে গেলেও কেউ কথাটা বুঝে উঠতে পারেনি। তবে বাজারে সেদিন সন্ধ্যাও উপস্থিত ছিল এবং পুরো ঘটনাটাই সে দেখেছিল, তাই পরের দিন রান্না করতে করতে সে মিনতির জন্য মাছ তুলে রেখেছিল, যাতে মেশানো ছিল ওই ফলের বীজ এবং যেটা সন্ধ্যা তার ননদের হাত দিয়ে মিনতিকে পাঠিয়েছিল, কারণ মিনতি সন্ধ্যার হাতের খাবার খাবে না, সে সেটা জানতো। তারপর কোনোভাবে মিনতির ব্যাগে কৃষ্ণের বাঁশি ঢুকিয়ে দিয়েছিল এবং পথেই মৃত্যু হয়েছিল মিনতির। একথা শুনে সন্ধ্যার ননদ খুবই কেঁদে ওঠে, বলে তুমি আমাকে দিয়ে এত পাপ কাজ করালে বৌদি। অন্যদিকে গিরিজাবালা মিনতির হাতে দেখেছিল সেদিন কচ্ছপের আংটি। তারপর রাস্তায় যখন তার ব্যাগ ছিনতাই হলো তার হাতেও কচ্ছপের আংটি দেখেছিল। তবে পরের দিন যখন সিংহরায় বাড়িতে তারা এসেছিল তখন আর মিনতির হাতে সেই আংটিটা ছিল না। সেই আংটিটা পরে পাওয়া গেছে হারুর মৃত্যুর পর তার পার্স থেকে। এরপর আসা যাক অরিত্রর কথায়। সন্ধ্যা অরিত্রর সিগারেটের মধ্যে মিশিয়ে দিয়েছিল সেই বীজ গুঁড়ো। তারপরে
তার বালিশ ঠিক করার নাম করে তার বালিশের কভারগুলো চেঞ্জ করে দেয়, যাতে আঁকা ছিল ময়ূরের পালক। অরিত্র তখন সেখানে চলে আসে। অরিত্রকে মারার কারণ হলো অরিত্র দেখে ফেলেছিল সন্ধ্যাকে আম্রপালির জুসের মধ্যে কিছু একটা মেশাতে, যেটার জন্য বারংবার অরিত্র তার কাছ থেকে টাকা চাইছিল এবং বলছিল বাড়ির সকলকে এ কথা বলে দেবে। কথা শুনে অরিত্রর মা খুবই কাঁদছিল, কারণ সে কিছুতে বিশ্বাস করতে পারছিল না তার বড় বৌদি এইভাবে তার ছেলেকে মেরে ফেলতে পারে। গিরিজা অরিত্রর বালিশে দেখেছিল ময়ূরের পালক, যেটা শ্রীকৃষ্ণের একটা চিহ্ন বলা যেতে পারে। আবার মিনতির ব্যাগে পাওয়া গেছিল একটা বাঁশি। তবে হরির মৃতদেহ পাওয়া গেছিল পুরনো হরির মন্দিরে। রণজয় পাল মারা যেতে তার সামনেই যে কাগজ রাখা ছিল তার মধ্যেও কৃষ্ণের বাণী লেখা ছিল। আসলে সন্ধ্যা চেয়েছিল সকলকে বোঝাতে যে যা ঘটছে সবই হরির ইচ্ছে ঘটছে। সবকটা মৃত্যুতে পরোক্ষভাবে হারু সাহায্য করেছিল সন্ধ্যাকে। তবে তার স্ত্রী মারা যাওয়ায় হারু একটু বেঁকে বসে। সন্ধ্যা বারংবার চেয়েছিল যে আম্রপালির ডায়েরিটা যাতে খুঁজে বার করা হয়, কিন্তু সেটা করা যায়নি। সেই ডায়েরিটা পড়েছিল গিরিজার হাতে গিয়ে। গিরিজার সকলের সামনে ডায়েরির কিছুটা অংশ পড়ে, যাতে লেখা আছে যে আম্রপালির মনে হয় যে তার জেঠিমা কিছুই ভোলেনি, পুরনো সব কথাই ভোলার ভান করছে সকলের সামনে, কিন্তু তার মনের মধ্যে সবটাই রয়ে গেছে। পুরনো কোনো ঘটনার ইঙ্গিত আম্রপালির ডায়েরিতে বারংবারই পাওয়া গেছে। অন্যদিকে মিনতির মৃত্যুর পর হারু যখন বারবার সন্ধ্যাকে ফোন করে হুমকি দিচ্ছিল, সন্ধ্যা ঠিক করে হারুকেই রাস্তা থেকে সরিয়ে দেবে, তাতে ব্যবহার করে তার মেয়েকে। ছোট্ট বাচ্চাটির কাছে সন্ধ্যা জানতে চায় সে কিছু রান্না করতে পারে কিনা। বাচ্চাটি বলে সে রান্না করতে পারে আলু কাবলি, তার বাবা খুব ঝাল আলু কাবলি খেতে ভালোবাসে। এই সুযোগে সন্ধ্যা বাচ্চাটির হাতে তুলে দেয় সেই বিষ ফলের বীজ এবং বলে যে এইটা মেশালে আলু কাবলি খুব ঝাল হবে, এটা সে যাতে তার বাবার খাবারে মিশিয়ে দেয়, কিন্তু নিজে যেন সেই ঝালটা না খায়। একথা গিরিজাকে মিনতির মেয়ে নিজেই বলেছে। এরপর গিরিজাকেও বিষ পায়েস খাওয়ানোর জন্য পাঠিয়েছিল সন্ধ্যা, তবে সেটা তারা খায়নি। কথা শুনে যাজ্ঞসেনী নিজের ভুল বুঝতে পারে। এরপর সন্ধ্যা তার মেয়ের ফটো বার করে সবার সামনে দেখায় এবং বলে এটা আমার মেয়ে, যে এখন পৃথিবীতে নেই। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় দুটি মেয়ে খেলছে এবং বড় মেয়েটি বলছে ওই দেখ কাকিমা গাড়ি চালাচ্ছে। তখনই মালিনীকে দেখানো হয় কাঁচা হাতে গাড়ি চালিয়ে সে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, যাতে মৃত্যু ঘটে ওই ছোট্ট শিশুটির এবং নিঃসন্তান হয়ে যায় সন্ধ্যা। প্রতাপ সিংহ তখন পার্টির উচ্চ পদস্থ নেতা, তাই বাড়ির কোনো রকম কথা সে বাইরে আসতে দিতে চায় না, তাই কোনো প্রকারে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। সন্ধ্যাকে ঘুমের ওষুধ দিয়ে শান্ত করিয়ে রাখা হতো। এরপরই তার দাদা ঠিক করে তার ভাইকে বিলেতে পাঠিয়ে দেবে তার পরিবার সমেত। তার ভাই বলে দুদিন পরে আম্রপালির জন্মদিন, তারপরেই আমরা বিদেশে চলে যাব। আম্রপালির জন্মদিনের দিন সন্ধ্যার শাশুড়ি মা আসে তার কাছে, বলে আম্রপালির জন্য পায়েস রান্না করতে। সদ্য সন্তান হারানো মা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই অবাক হয়ে যায়। তবে তার শাশুড়ি মা বলে তুমি তো মা হয়েছিলে, তাই তুমি সকলেরই মা। শুভ কাজে বাধা আসতে নেই, শুভ কাজ সবসময় চলতে দিতে হয়। জরা আসুক মৃত্যু আসুক, শুভ কাজ যেন চলতে থাকে। চোখে জল নিয়ে সেদিন পায়েস রান্না করলেও মনে তার জ্বলে উঠেছিল প্রতিহিংসা। এ কথা শুনে মালিনী কেঁদে ওঠে এবং বলে একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে দিদি। যে কথা শুনে খুবই রেগে যায় সন্ধ্যা এবং বলে ঠিকভাবে গাড়ি চালাতে না শিখে স্টিয়ারিংয়ে একা বসা, তারপরে একটা ছোট্ট বাচ্চার মৃত্যুর কারণ হওয়া, এটা কি দোষ? এটা শাস্তি তুমি পেতেই হবে, এটা তোমার ভুল নয়, এটা তোমার পাপ, যেটা শাস্তি তোমাকে ভগবান দিয়েছেন। এরপর সন্ধ্যা নিজেই পুলিশের সাথে যেতে রাজি হয়ে যায় এবং ভোগের পায়েসটা নিয়ে এসে হাতে তুলে দিতে চায় তার শাশুড়ি মাকে। তার শাশুড়ি মা ভয় পেলে সেই পায়েসটা নিজে মুখে দেয় এবং বলে এর মধ্যে কোনো বিষ নেই, আমি তো আপনার ভালো বৌমা হতে পেরেছি, শত কষ্ট হলেও আমি পায়েস রান্না করেছি, কোনো সময় শুভ কাজ থামতে দিইনি, আমি আপনার ভালো বৌমা হতে পেরেছি না মা। ভয়ে কাঁপতে থাকে তার শাশুড়ি মা। কৃষ্ণের বাণী আওড়াতে আওড়াতে নিজেই ভ্যানে গিয়ে উঠে বসে সন্ধ্যা। এরপর বাড়ি ফিরতে ফিরতে গিরিজা তার নাতনিকে বলে তুই এবার লন্ডনে ফিরে যা, আমি একাই থাকবো।
তবে যাজ্ঞসেনী নিজের ভুল স্বীকার করে এবং ক্ষমা চেয়ে নেয় তার ঠাম্মির কাছে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবারও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।